না না না, এ আমি ভাবতেও পারি না। যাবার সময় বলে গেল, সালমা ভেবো না, আমি শীঘ্রই ফিরে আসবো। তবে তবে কি সে আমাকে ভুলে গেছে? তুমি তো আমায় গিয়েছো ভুলে, ও গো বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি আমায় ভুলে
যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। বলে তাজেল দেওয়া তোমায় নিয়ে এই গান, কত যে স্মৃতি ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব রাত হলেই তো বেশি ভয়, ভাবতে ভাবতে যে একটু ঘুম আসবে, অমনি সেদিনের মতো চুপি চুপি এসে বলবে, এটাই কি গবর মেয়ার বাড়ি হুজরাইন? কিন্তু তুমি কে? জি, আমি ছোট সুলতানের বান্দা। আমার নাম আব্দুল জব্বার। তিনি ঢাকা থেকে এখানে আসতে জি জি, তাকে সাপে চেঁচামেচি করবেন না হুজুর, তাহলে আমার দোষ হবে। তিনি বললেন সলমা বিবিকে গেলেই হবে। সালাম সালাম, দেরি করবেন না হুজুর। কিছু ভাবনা নেই হুজুর, 5-5টা ওজার দাওয়াই নিয়ে বসে আছে। দেরি হয়ে যাচ্ছে হুজুর, আমার দোষ হবে হুজুর। তোমার কোনো দোষ নেই বান্দা, তোমার কোনো দোষ নেই, দোষ আমার। তার এত বড় বিপদের কথা শুনে আমি এখনো দাঁড়িয়ে আছি না, যে ডাক শুনবার জন্য কতদিন আমি অপেক্ষা করে বসে আছি, সেই ডাক আজ আমার জীবনে এসেছে। আমি যাব, আমি এক্ষুনি যাব, আমি আসছি জানা। হবে সালমা বিবি, তুমি না গেলে আসুদ কারগল বাগিচা গুলজার করবে কে?
তুমি যাও, তুমি গিয়ে দেখবেন হাকিম যারা বসে আছেন তারা তাঞ্জাম বাহক, তুমি গেলে পাশে আছে তাঞ্জাম, তুমি গেলেই সোজা একেবারে সোজা করে তাঞ্জামে থাকো তুমি ঢাকায় বসে, তোমায় বসরাইকে গেলাম এই মানিককে, তোমার সলমা বিবিকে এই ধরে নিয়ে গেল ফাঁসিবা সালারে মা সোতো পূর্ব আসমানে রাঙা আলু ঠিকরে পড়েছে তার আপেল রাঙা মুখে, বসে বসে আমার কথা ভাবছি আর না ভাববেই ভাগেন। সেদিন বিদায় নেবার সময় ছল ছল করেছিল তার, আমি সোহাগ করে বলেছিলাম সলমা। কে তুমি? মানে আমি বুঝি রাজপ্রাসাদে এসে গেছি, তুমি তাহলে দারোয়ান? আজকাল কিরকম হলো ব্যাপারটা, চেনা চেনা লাগছে। তুমি শত্রু মানে মৃত্যের ভাই, অর্থাৎ তুমি রাজার ছেলে। তোমাকে আমি হ্যাঁ ধরে নিয়ে যাবে কেমন, তা তো যাবেই, আর আমিও তাই ভাবছিলাম, কিন্তু মিয়া বেশি কিছু খাবো না, পেটটা যে একেবারে হজম হচ্ছে না আর কি। বুঝেছি মিয়া। আলবত বুঝবে, না বুঝবে কেন, বোকা হলেও বুদ্ধি শুদ্ধি তোমার বেশ ভালোই। এখানে কি কাজ তোমার? অনেক কাজ দোস্ত। প্রথমে রাজার সঙ্গে দেখা, দ্বিতীয় কটা কথা বলা, তৃতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া সেরে সেই সন্ধ্যের আগে এখান থেকে সোজা একেবারে মাহমুদপুর। কেমন? আরে দোস্ত তুমি তো সব জানো দেখছি। যাক, বিয়ে শাদী করেছো নিশ্চয়ই? করেছি। বিবিজান নিশ্চয়ই মেয়ে মানুষ। আজকাল বাহ, বাজে কথার কাজ নেই। চলো মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে। দেখা হবে না। তোমাকে যেন কোথায় দেখেছি। কোথাও দেখনি। তাহলে বীর সাহেবকে বুঝি প্রথম দেখলাম? আর কাজবি ভয় নেই হিন্দু, তোমার পিতাকে আমি তোমার কোনো কথাই বলবো না। দেখা পাচ্ছ কোথায় গিয়ে বলবে? তাহলে সত্যিই কি আমি মহারাজের সাক্ষাৎ পাবো না? না যুবক, পিতা অবাক হচ্ছে চন্দ্রকান্ত। কথা পরে হবে যুবক, এখন বলো রাজ দর্শনের জন্য যে দর্শনী লাগে তা তুমি সঙ্গে এনেছো, যদি এনে থাকো ওকে দাও। পিতা এ আপনি মানে রাজা আনন্দ রায়, আপনার সঙ্গে তো সহজে সাক্ষাৎ, এ আমার সৌভাগ্য। এই তোমার শিক্ষা, সারা বাংলায় তোমরা এই শিক্ষার বড়াই করো। আমি তোমাদের পিতা, আমার লজ্জার কথা। রাজা তোমাদের ব্যবহারে আজ আমার মাথা নত হতে গেছে। রাজা আনন্দ রায়ের ছেলে হয়ে এই স্বাধীনতা তুমি শিখনি মূর্খ। যে প্রজাদের জন্য রাজপ্রাসাদের দুয়ার সর্বদা মুক্ত থাকা উচিত, কিন্তু এমনি করে তোমরা আমার সাধারণ প্রজাদের প্রাসাদের দুয়ার থেকে ফিরে দাও। দূর দূরান্ত থেকে রুদ্রে পুরে জলে বীজে শীতে কাঁপতে কাঁপতে আমার দিন দরিদ্র প্রজারা শোক দুঃখের এই কাহিনী আসে বিফল মনোরথ হয়ে এখান থেকে ফিরে যান। শুনুন পিতা, আমি থাম অবদত্ত। আগে যা বলতে হয় আমাকে বলুন। শুক্রার মাথা হেড হয়ে গেছে, ভীষণ লজ্জা পেয়েছে। না পথিক, লজ্জার বালাই ওর নেই। তা যদি থাকতো তাহলে অনেক আগেই ও আত্মহত্যা করতো। আপনি তাহলে ওকে গর্বে ধরেছি, লালন করেছি, এ আমার দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয়। দাসীর মুখে শুনলাম চন্দ্রকান্ত তোমাকে রাজার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাই দেখতে এলাম ব্যাপারটা কি। ছেলের ডাকে মাখিনে আসে থাকতে পারে, কিন্তু তুমি কে বাবা? আমরা ছিল না, আমি ছিলাম এই যুবক আমাদের শত্রু। অর্থাৎ সুলতান মুজাফফর শাহের ভাই, আমার নাম আসগর আলী। তুমি তুমি আসগর আলী। তোমার এই পোশাক? ভালো পোশাক কোথায় পাবো মা? কেন সুলতান প্রাসাদে কি বহুমূল্য পোশাকের অভাব আছে? মোটেই নয়, কিন্তু আমি অল্প মূল্যের লোক, যোগ্যতার চেয়ে পোশাকের ওজন ভারী হলে লোকে হাসবে যে। তাছাড়া সেই সব মূল্যবান পোশাক প্রজাদের রক্ত আর চোখের পানি থেমে যা, সেই পোশাক আমায় কাটার মতো বেদে মহারানী। সত্যি কি তুমি
মুজফফরের ভাই। অবিশ্বাসের কোনো কারণ নেই মহারাজ, কারণ আম গাছ আর নিম গাছ একই মাটিতে জন্মায়। বেশি বড় করবেন না মহারানী, ঝড়ে ভাঙবার ভয় আছে। না 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 না, আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। না হবার কোনো কারণ নেই মহারাজ, আপনার শাস্ত্রেই তো আছে হিরণ্যকশিপুর ঘরেই জন্মেছিল ভক্ত প্রহ্লাদ। না রাবণের ঘরে জন্মেছিল বিভীষণ। কথাটা নিজের বুকে হাত দিয়ে বলতে পারো ভাইজান। যাক মহারাজ, কটা কথা আর বলার ছিল। বলো। সুলতানের কয়েদ ভেঙে হুসেন কা পালিয়ে এসেছে, তাকে আপনি আশ্রয় দিয়েছেন কেন? আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া কর্তব্য বলে তাতে কি ভালো হবে ভাবছেন? বর্তমানে মন্দ নজরে চাইছেন বলে আমি তো খিতা শিকার আলী। তাহলেও সে মুসলমান আর আপনি হিন্দু। আমরা জাতের বিচার করি না। সুলতানের হাতে তুলে দেওয়া। আগে হ্যাঁ, তাতে সুলতান সাত সৈকার প্রতি ভালো নজরে চাইতেন। বর্তমানে মন্দ নজরে চাইছেন বলে আমি দুঃখিত। বলা হয়তো যুদ্ধ বাঁধতে পারে পিতা। বাঁধবে? তাহলে আপনাদের শেষ কথা? হ্যাঁ, এ আমাদের শেষ কথা। তোমার আর কিছু বলার আছে? আছে, তবে এখানে নয়, আপনাদের নয়। পান্ডুয়া ফিরে গিয়ে বলবো আমার ভাইজানকে, বলবো ভাইজান, রাজা আনন্দ রাখে দেখেলাম তার পাষাণ কঠিন হৃদয়, লৌহ কঠিন মাথা। সে মাথা পেতে হলে লোহার অস্ত্র চলবে না, সে শত্রু মৃত্যু ভয়ে হটবে না, সে শত্রু আগুন দিলে ফুটবে না। আসগর আলী, আরো দেখে এলাম বেহেশতের এক ছবি, সে ছবি মায়ের, যে মায়ের এক হাতে হুসেন হাকে রক্তার বরাবর, অন্য হাতে অসুর দমনের হাতিয়ার। আমি এ ছবি কখনো দেখিনি, এ ভাষা কোথাও শুনিনি, সঙ্গে কিছুই আনিনি মা। তাই যা দেখলাম শুনলাম যা দিলাম তা অন্য কিছু নয়, বাংলার মাঠে এই বাঙালি ছেলের হাজারো হাজারো সালাম সালাম। আসগরকে যে মা গর্ভে ধরেছে তার মতো ভাগ্যবতী আর কে? কেন তুমিও তো দেশদ্রোহী সূর্যকান্তের মা। মহারাজ, গর্বে না ধরলেও পালন তো করেছ শাশ্বতী। না স্বামী, সূর্যকান্ত দেশদ্রোহী নয়। আমার মনে হয় এ নিশ্চয়ই এর কোথাও না কোথাও ভুল আছে মহারাজ। কোথাও কোনো ভুল নেই শাশ্বতী। চন্দ্রকান্ত এই রাজ্যের অর্ধেক মালিক, তাই সে চক্রান্ত করে সাত সৈকার সিংহাসন সে দখল করতে চায়। ওগো না, না গো না, সূর্য আমার সে ছেলে নয়। রাজভোগ সে খায় না, ভালো পোশাক সে পরে না, প্রজাদের দুঃখে তার দু চোখ ভরে জল। সেইসব তার অভিনয় মা। চন্দ্রকান্ত, হ্যাঁ মা। অভিনয়? হ্যাঁ পিতা। নিশ্চয় অভিনয়, নইলে আমাকে যারা চেনে না তারা তাকে চেনে। যে কাজ আমি করতে 7 দিন লাগে সে কাজ একদিনে করে, আমার আগে বুঝে আমার আগে শুনে। নিছক অভিনয় ছাড়া আর কিছুই নয়। আসুক মূর্খ, তাকে আমি। মহারাজ, কোনো কিছু করবার আগে বিচার করে করো মহারাজ। বিচার করেছি। আমার মনে হয় আমা মূর্খ, তোমাকে কেউ না চিনলেও আমি চিনি। ভরে যাচ্ছে কেন শাশ্বতী? চন্দ্রকান্ত তোমার নিজের ছেলে। কিন্তু মহারাজ, সূর্য যে আমার তার থেকেও নিজের। 10 দিন সে প্রাসাদে নেই, মনে হচ্ছে গোটা প্রাসাদই অন্ধকার। 10 দিন সে আমাকে মা বলে ডাকেনি, মনে হচ্ছে আমার নারী জন্মই বৃথা। সূর্য, সূর্য! আয় বাবা, আয়, আয় বাবা। ভাবনা কি আর মা, তোমার আশীর্বাদে আমাদের যাত্রা সফল হয়েছে। পিতা, বাংলা রাজার নবর্গ প্রতিশ্রুত, তারা সকলেই আমাদের সাহায্য করবেন। থাক। পিতার কি শরীর অসুস্থ মা? চন্দ্রকান্ত, কথা বলছিস না কেন ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনই বুঝতে পারবি। পিতা, পদার্থ, দেশদ্রোহী বেঈমান। দেশদ্রোহী?
চন্দ্রকান্ত, মা, মাঘো, আমি কি স্বপ্ন দেখছি? দুঃস্বপ্ন দেখেছ মূর্খ, দুঃস্বপ্ন। এই কে আছিস? আদেশ কোন মহারাজ? মহারাজ, আমার একটা কথা। রাখবো না, আমার শুনবো না। আমি দেশদ্রোহী, সাথে সহিকারের স্বাধীনতা তুমি এই হাফ সিঁড়ি পায়ে বিলিয়ে দিতে চাও। তাই তোমার স্থান এই রাতে প্রভাতে নয়, তোমার স্থান অন্ধকার কারাগারে। হকি, আদেশ কর মহারাজ। বন্দী করো একে। মহারাজ, মা, মাঘো, আমি তোমার দুটি পায়ে পড়ি মহারাজ। একবার ভেবে দেখো, সূর্যের মুখের দিকে একটিবার ভালো করে চাও। ওর মুখে কলঙ্কের কোনো ছাপ নেই। একটিবার চেয়ে দেখো স্বামী, সূর্যকান্ত ধীর স্থির সরল শান্ত প্রতীকীর। অপরাধ তার ছায়া ফেলতে পারেনি মহারাজ। রানী, পিতা, থামো চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত, ভাবিস রে ভাই। মা, মাঘো, তুমি কেঁদো না। পিতা ঠিকই করেছেন। দেশ আজ বিপদের সম্মুখীন। চাঁদ সৈকার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। পান্ডুয়া রক্ত মাখা চুরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে। এ সময় যে দেশের রাজার শক্ত হওয়াই দরকার। শক্ত দাদা নয় ভাই, দাদা নয়। পিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার অশ্বরা চিৎকার করে বল, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। সূর্য ডুবে গেছে মা, তোমার স্নেহের আকাশে রাঙ্গা হয়ে উঠছে পূর্ণিমার মতো চন্দ্র। দিনের তাপ জ্বালা দাহ, সংসারের বুভুক্ষ চাহিদা মাথায় নিয়ে আজ আমি ডুবে যাব মা, আজ আমি ডুবে যাব। ভাই, ভাই চন্দ্রকান্ত, তুমি সুখী হও, আর সুখী হোক এদেশের হতভাগ্য প্রজার দল, হতভাগ্য প্রজার দল। মাগো, তুমি কি করলে স্বামী? তুমি কি করলে? না না না, আমি স্বামী নই, আমি স্বামী নই। না না, আমি পিতা নই, আমি রাজা আনন্দরাজ, এ কি করলেন আপনি? হোসেন। রাজা আপনি, আপনার উপর কথা বলার এখতিয়ার আমার নেই, তবুও বলে যাই মহারাজ, ভুল বুঝে আপনি ভুলের বোঝা মাথায় তুলে নিয়েছে। হোসেন, আজ তুমি কুচক্রের চালক, কিন্তু কাল দেখবে সেই চক্রই তোমার বুকে চেপেছে। হোসেন। মা, বাংলার 7 কোটি মানুষ যাকে দেবতা বলে জানতো, দুর্ভাগ্য রাজা তাকে দানবের শাস্তি দিয়েছে। পিতাকে অপমান করলে আমি সহ্য করবে না কেমন? কিন্তু ভাইজান, তোমার পিতা যে মাটিতে দাঁড়িয়ে আছে, সেই মাটি আজ অপমানিত হতে চলেছে। হোসেন, চললাম মহারাজ, আপসি শাসনের অবসান যার ব্রত, তার কোথাও দাঁড়াবার অপশন নেই। তবে সূর্যকান্ত যে নির্দোষ, সে প্রমাণ আমি দেবই। কেঁদো না মা, কেঁদো না। রাত্রির অন্ধকার বেশিক্ষণে নয়, সূর্য আবার উঠবে। নব সূর্যের বিমল আলোক চটায় এসে উঠবে বন্ধনী বাংলার মা। নতুন প্রভাতে 7 কোটি বাঙালি বিস্ময়ে চেয়ে দেখবে বাংলা মায়ের হাতে শৃঙ্খল মুক্ত হয়েছে। তারপর হুসেনের কি কাজ জানো মা? কি বাবা? কেবল খবর খনন। হোসেন, কাদের জন্য জানো মা? কাদের জন্য? যারা কাঞ্চন বলে কাজের ব্যাসাতি চালায়, যারা ভুল বলে ভুলের আবাদ করে, যারা ভুল পড়া বিষ নিয়ে মুখে মিষ্টি মধুর হাসে মা, মিষ্টি মধুর হাসে। হোসেন, 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 হোসেন যে চলে গেল, তবে কি আমি ভুল ভেবে হয় ভুলের মালা পরে গলে, ভুল ভেবে হয় ভুলের মালা
মালা পরে ছাগলে ফুল ভেবে হায় ফুলের মালা পরে ছাগলে। এগিয়ে যাও দাদা। ওই দেখো সূর্য! দেখো, সত্যের সূর্য মিথ্যার চন্দ্রালোকে মানুষ দুদিন ডুবে থাকে, কিন্তু চন্দ্রের দর্প চূর্ণ করে সূর্য আবার উঠবে, আবার উঠবে। ফুল ভেবে হয় ফুলের মালা পরে ছাগলে মাপকে সাগর নুনের পুতুল, মাপকে সাগর নুনের পুতুল নেমে জলে। ফুল ভেবে হয় ফুলের মালা পরে ছাগলে, ফুল ভেবে হয় ফুলের মালা পরে ছাগলে। না 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 না, কারো কথা আমি শুনবো না। আমি রাজা, 7 লক্ষ প্রজার শোক শান্তি আজ আমার হাতে। তার পুত্রের মৌখিতে এই তার অপরাধে ক্ষমা করে এই প্রজাদের মাথায় আমি দুর্ভাগ্যের বোঝা চাপিয়ে দিতে পারবো না রানী। এসো, সূর্যকান্তের জন্য নিবৃতে নীরবে বসে চোখের জল ফেলবে, তবু একের অপরাধের ভার আমি এই দেশের মাথায় তুলে দেব না রানী, এই দেশের মাথায় তুলে দেব না। চন্দ্রকান্ত, মা, আজ থেকে আমার চোখে সৃষ্টি হলো এক অসাধারণ সন্ধানী দৃষ্টি। আমি সেই দৃষ্টি দিয়ে অনুসন্ধান করে দেখব দোষীকে। আমার সেই দৃষ্টি যদি কখনো সন্ধান পায় যে মূলে আছো তুমি, তাহলে মা হবে রাক্ষসী, পিশাচী, নাগিনী। স্বার্থপর সংসারে জীব স্বার্থের জন্য মমতার কণ্ঠ রোধ করে ঢেলে দেবে নির্মমতার তীব্র বিষ, তা আমি হতে দেব না। আমি স্নেহ, প্রেম, মায়া, মমতার গলা টিপে ধরে তাকে জাগিয়ে তুলব কৃষিতা ডাকিনি। তার অগ্নি কটাক্ষ রাক্ষসী কোদার পৈশাচিক দিগাংশের যুবক আসতে তোমার স্বার্থের দেব বলি বলি বলি। মায়ের একটি ভীষণ রূপ, এই মাই কি আমাকে? না না না, দুর্বলতার স্থান নেই। এত দূর এগিয়ে এসেও কিছু পেরা চলে না, সে দুষ্কার আমার না, কখনো না। এ দোষ সমাজের, সংসারের, পিতামাতার, ওরাই আমাকে টেনে দিয়েছে পুরীর ক্ষতবাক্ত নরকের পথে। হচ্ছে বেগম সাহেবা, ও তুমি বুঝি দেখতে পাওনি? পাবো কি করে? লাগে যে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, কোথাকার কে গফুর জান আর কাফের বুড়াচাঁদ বলে কি না সুলতানকে পলজান মারবে। এসব কথা তোমাকে কে বলেছে নাদিরা? কেন বাপজান, মাসুদ খান? ওই আমি তো শুনিনি। শুনেছ ঠিকই, কিন্তু গ্রাহ্য করনি। তার অর্থ? হাজার হোক গফুর জান তোমার ভাইয়ের শ্বশুর। নাদিরা, এসব তুমি কি বলছো? আজগর, আমার আজগর শাদি করেছে। হায় আল্লাহ,
আসমান থেকে পড়লে যে, শোনোনি বুঝি? বেগম সাহেবা, তওবা তওবা তওবা, বলো কি গো? ভাইয়ে ভাইয়ে এক জান, সে না হাসলে তুমি হাসো না, সেই ভাই তোমাকে না জানিয়ে। না না না, আমি বিশ্বাস করি না আজগর শাদি করতে পারে না, আজগর শাদি করেনি। আমিও তো তাই বলি, কেউ না জানলেও আমি তো জানি ভাইয়ে ভাইয়ে তোমাদের কত মিল। সে না খেলে তোমার ভুক লাগে না, তার শরীর খারাপ হলে তুমি শয্যাশায়ী হও। ঝোট ঝোট ঝোট, নপদার্থ নখরদের রটানো গজব। গুজব নয় বাবাজি, আজগর সত্যি গফুরজানের কন্যাকে শাদি করেছে। কি বলছেন উজির সাহেব? আমি ভাবলে নাদিরা মিথ্যে কথা বলেছে, আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না। এবার আমি জেনে রাখলাম, আখেরে যদি কোনো কথা বলতে যাই তাহলে তুমি আমাকে কষবি বলে। নাদিরা, ভুল হয়ে গেছে। উজির সাহেব, আজগর তো দীর্ঘদিন পান্ডুয়ার বাইরে। তার বহু আগে সে শাদি করেছে বাবাজি। কিন্তু তার এই লোকচুরির কারণ কারণ অনেক কিছু আছে বাবাজি। উজির সাহেব, বাপজান, তুমি কোনো কথা বলতে যেও না, যার ভাই সেই বুঝুক। তুমি কথা বলে কেন শুধু শুধু তুমি দোষী হতে যাবে? তা তো ঠিক বটে, তবে সংকোচের কোনো কারণ নেই। আপনি আমার ভালোর চিন্তাই করবেন। আপনি আমার পরম আত্মীয়। সে তো বটি বাবাজি, সে তো বটি। আজ কন্যা দিয়েছি বলেই তো নয়, তোমাকে আমি দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন, আজও করুন। বলুন, গোপনে শাদি করবার পিছনে আজগরের কি কারণ থাকতে পারে? সে সুলতান হতে চায়। উজির সাহেব, গফুরজান আর গুড়া ছাপকে নিয়ে 700 রাজার সঙ্গে সে হাত মিলিয়েছে, তোমাকে ফতের ফকির বানাতে চায়। আমি গোপনে সংবাদ পেয়েছি, আজগর পান্ডুয়া থেকে ফেরার পথে 700 রাজা আনন্দ রায়ের সঙ্গে পরামর্শ করতে গেছে। ও তাই সেদিন আজগর মাসুদকার বেয়াদবি হাসি মুখে হজম করে ফিরে এসেছে। না হলে সামান্য একটা কাপের বিন্দু তোমাকে বিয়াজ্জতি করতে সাহস হয়? তাছাড়া তার সাহায্যেই হোসেন কা কারাগার ভেঙে পালিয়েছে। উজির সাহেব, তামাম 700 আমি এক রাতে কবরস্থানায় পরিণত করব। শয়তান হোসেন কাকে দেব জীবন্ত কবর, আর বেঈমান আজগর আলীকে হাজার হোক আজগর আপনার ভাই। সেই জন্যই তো তাকে আমি মার্জনা করব না। আপনি রাজ কর্মচারীদের জানিয়ে দিন, প্রাসাদে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তারা যেন আজগরকে গ্রেফতার করে। জনাব, কোন কথা আমি শুনব না বাবাজি। কারো কথা আমি রাখবো না। সৈন্যদের হুকুম দিন, মামুদপুর দলে চষে বৃদ্ধ গফুরজান আর কাফের গোলাচাঁদকে গ্রেফতার করে তারা যেন তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাই বলে সালমাকে যেন কোনো কষ্ট দিও না সালমা, জাহাপানা। সালমা, সালমা, বেশরমানি শয়তানি সালমা, তাকে আমি তওবা তওবা তওবা, হাজার হোক সে তোমার ভাইয়ের বেগম। না না না, আমার ভাইয়ের বেগম কোন ছোট ঘর থেকে আসতে পারে না। উজির সাহেব, বাবাজি। ওই শয়তানি সালমা যেমন আমার বুক থেকে আমার ভাইজানকে কেড়ে নিয়েছে, আমিও ঠিক তেমনি তাকে ওই আগুনে পুড়িয়ে মারার হুকুম বহাল করে গেলাম, বহাল করে গেলাম, বহাল করে গেলাম। বাপজান, মিলিয়ে নে বেটি, মিলিয়ে নে। একদিন বলেছিলাম না, এই উজির মির্জা ফজল সব পারে, পারে না শুধু
মুর্দাকে জিন্দা করতে। তুমি যেমন আমার মহাব্বতের চিড়িয়াকে গলা টিপে খুন করেছো, আমিও তেমনি তোমার মহাব্বতের গোলাপ কুচি কুচি করে রাস্তা করে ফেলে দেব। ঠিক আছে, তুমি এখান থেকে যাও মাসুদ খা। যাচ্ছি বটে নাবিরা, আখের যদি সলমাকে না পাই, ইয়াদ রেখো আমার নাম মাসুদ খান। তুমি বেগম সাহেবা? কেন চিনতে পারিসনি? কেন আমাকে মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস তুই জানিস না শয়তানি? আমি কই? তুই আমার বুক থেকে আমার কলিজাটা উপড়ে নিয়েছিস। আমার সদ্য জানা মহাব্বতের চেরাগ ফুৎকারে নিভিয়ে দিয়েছিস। আমার দিলের বুলবুল আজ তোর খাঁচায়। তুই কি করিস? আমার কথা শুনো, আমাকে তুমি ভুল বুঝেছো। আমি তোমার কোনো ক্ষতি করিনি, তোমার আশিককে আমি ভোলাইনি। ভোলাসনি? ভোলাসনি শয়তানি। আমার আসগরকে তুই তোর ওই রূপের রোশনি দিয়ে বেগম সাহেবা না, তাকে আমি ফসম রূপে কখনো কল্পনাও করিনি। গরিবের মেয়ে সালমা জীবনে কখনো ভালো খাইনি, ভালো করতে পারিনি। কোন সাহসে আমি তাকে ভোলাতে যাব? কি আছে আমার? তোর ওই রূপের আগুন তাকে পতঙ্গের মতো পুড়িয়ে মেরেছে রে হারাম জাদি। সে দোষী আমার। রূপের রোশনি সে তো খোদা তাআলা তার দিলের মহব্বত মালিকের দোয়া। কখনো আমি অভিনয় করিনি, শুধুমাত্র রূপের রোশনির জন্যই যে আমি তোমাদের কাছে অপরাধী বেগম সাহেব। আলবত যে রোশনি দিয়ে তুই আমার আশিককে খসম রূপে পেয়েছিস, তোর ওই রোশনি আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব রে। তা তুমি করো না, তার চেয়ে তুমি আমাকে আমার বাপজানের কাছে পাঠিয়ে দাও। আমি কখনো পাণ্ড্যয় আসবো না, ভুলে যাব। ছোট সুলতানের উপর আমি কোনো দাবি রাখবো না। আমি ভুলে যাব আমার স্বাধীন হয়েছিলাম।
দেব দেব, তবে তোর ওই বাপজানের কাছে নয়, মাসুদ খান গোলাপ মহলে। তা তুমি পারবে না, তার আগে আমি মরবো, আমি মরবো। মাইকটা বন্ধ। যাও মাসুদ খা, ওই বেশরমিলি কসবিটাকে তুমি তোমার গোলাপ মহলে নিয়ে যাও। সাথ করে আগুনে হাত দিস যাও মাসুদ খা, নিয়ে যাও এখান থেকে। নিয়ে যাও, কোনো ফায়দা হবে না। পিছাতে জান থাকতে ইজ্জত আমি দেব না। গরিবের মেয়ে ছলমা জীবনে কখনো মিথ্যা বলেনি, কখনো কারো ক্ষতি করেনি। ধর্ম যদি সত্য হয়, খোদা যদি থাকে, তাহলে ধর্মের নামে খোদা ধর্মের আন্তি বের করছি। আর যারাই পয়সা থেকে হাতির কাছে এমন একদিন আসবে, চোখের পানিতে দরিয়া বইয়ে দিলে দেখা তোমার যাবে না। ব্যথা 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 তো বুঝবেই না রে হারাম জাদি। তবু যে রাস্তায় লোক নেই, বাবা মায়ের সারা নেই, চারদিকে অন্ধকার, একটা আলো জ্বেলে রাখেনি। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে, কেমন লাগছে। কেমন লাগছে তাই না আজগার? নাদিরা, চুপটা ওয়াজ করালি। আমার নাম ধরে ডাকার দিন তোমার ফুরিয়ে গেছে। তোমার ভাইজান আজ আমার খসম। তুমি আমার ভাবি সাহেবা। আজগার সালাম ভাবি সাহেবা। কি হলো ভাবি? কিছু কিছু হয়নি ছোট সাহেব, তবে এবার হবে। কি হবে ভাবি? তোমার পরীক্ষা। কিসের পরীক্ষা ভাবি? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে বহিন মনে করতে আজগার? আলবত করি। আমি বিশ্বাস করি না। কি করলে তুমি বিশ্বাস করবে বলো ভাবি, আমি তাই করব। বেশ, আজ আমি তোমার ভাবি, সম্পর্কে অনেক বড়। আমার হাত ধরে বলো তো, সত্যি তুমি আমাকে বহিন বলে ভাবতে? বিশ্বাস করো ভাবি, বিশ্বাস করো। আমি তোমাকে বহিন বলেই জানতাম, কখনো তোমাকে অন্য চোখে দেখিনি। জনাব জাহাপনা, এই লম্পট আমাকে নির্জনে একা পেয়ে দাও
শাদি করেছো ভাইজান? তুই তার জানলে করতাম না রে বেয়াদব। ভাইজান তাও বেশরম। ভেবেছিস অপরিণত বুদ্ধি রাজদ্রোহিতার অপরাধ ক্ষমা করবে, কিন্তু বেগম সাহেবার বেইজ্জতির অপরাধ তো আর মার্জনা করা যায় না ভাইজান। থামলম্পট! এতদিন আমি তোকে চিনতে পারিনি, কিন্তু আজ তোকে আমি চিনেছি। চিনবেই তো, ওজির মির্জা ফজল আর তার কন্যা যে তোমাকে দিব্য দৃষ্টি দান করেছে। আজগর! ভাইজান বেশ জানি যে গরল তুমি পান করেছো তা হজম করা তোমার পক্ষে কঠিন। যদি বুঝে থাকো আমি তোমার স্ত্রীর বেইজ্জত করেছি, যদি বুঝে থাকো আমি রাজদ্রোহী, তাহলে এই নাও তরবারি, এই মুহূর্তে তুমি আমাকে হত্যা করো। নইলে এই ঔরতের কথা শুনে বুদ্ধিহীনের মতো বলাজি করবে, এ আমি সইব না। তোমার কাছে আদরের কায়দা শিখবো। যাও না, যাব না তুমি। এখনো দাঁড়িয়ে ভাবছি কেন? না না, ভাবনার কিছু নেই। নাদিরাকে আমি চিনি, সে আমার বেগম, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তাকে বেজ্জত করেছে যে শয়তান, তাকে আমি। ভাইজান না 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 না, আমার ভাই কখনো এ কাজ করতে পারে না, কিন্তু নাদিরা আজর, যা হবার হয়ে গেছে। তুই তোর ভাবির কাছে ক্ষমা চেয়ে নে। নির্দোষী কখনো ক্ষমা চায় না ভাইজান। আজগর আলী! তার পক্ষে আমি মাথা নোয়াবো না। আমি মিথ্যে কথা বলেছি ভাইজান বেগম সাহেবা তোমার স্ত্রী এই জমিনের ওপর আসমানের নিচে দাঁড়িয়ে একটিবার, শুধু একটিবার আমার মুখের দিকে চেয়ে বলতে বলো, আমি ওকে বেইজ্জত করেছি। ভেস্তে রুশনি ভরা সড়ক ছেড়ে দুজখের অন্ধকারে পা দিয়ে আমি ওকে যে কথা বলেছি, সুন্দর সরল সত্যের গলা টিপে আমি মিথ্যার পথে চলেছি। বেগম সাহেবা, কি আর বলবো জনাব, তুমি আমার মালিক, তোমার ভাইজান আসামি, তাই আসামির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জমিনের উপর আসমানের নিচে দাঁড়িয়ে খোদার নামে শপথ করে বলছি জনাব, আজগর আমাকে বেজ্জতি করেছে। আমার ভাই, যে ভাইয়ের কথা মনে হলে আমি কাঁদতে কাঁদতে হেসে উঠতাম। না না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। ভাই হায় মাসুদ খান! গ্রেফতার করো জানোয়ারটাকে! আমাকে গ্রেফতার করো মাসুদ খা, আমাকে গ্রেফতার করো। নির্লজ্জ লম্পটটাকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। সেই অন্ধকার কারাকক্ষে বসে আমি তোমার ক্ষুধার দরবারে আল্লাহর প্রার্থনা করব ভাইজান। না না না, হলো না, হলো না, হলো না, হলো না রে বেয়াদব! তোকে আমি চাবুক মারবো। তাই মেরো, যাবো না তাই মেরো। তোমার চাবুকের কত চিহ্ন আমার ভাইজানকে আমার কথা মনে করিয়ে দেবে। না না না, কেউ ঠিক হলো না, কেউ ঠিক হলো না। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। কিছুদিন তোকে অন্ধকার কারাকক্ষে রেখে প্রকাশ্য দিবালোকে তোকে দেব আমি জীবন্ত কবর। জনাব তাই দিও, তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। আজগর আলী! বাংলার হাফসি সুলতান, তোমার দিন বাঙালি দিলের আরজ
যেখানে পাশাপাশি উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির আর মসজিদ, আমায় কবর দিও সেই দুই মহাজাতির মহাসাধনার পীঠস্থানের মাঝে। মন্দিরে হবে পূজা, মসজিদে দেবে আজান, আমি কবরের নিচ থেকে প্রাণ ভরে শুনবো সে আজানের ধ্বনি। পূজারি আর নামাজি ভার তো কণ্ঠে কণ্ঠ মিলে আমিও কেঁদে কেঁদে বলবো, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমার অভাগা ভাইজানের অন্ধকার দিলে আলো দিও মেহেরবান, আলো দিও। আজগর 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 না না, জড়িয়ে ধরে নয়, জড়িয়ে ধরে নয়, দূরে দাঁড়িয়ে তোমার এই সুরমা মাখা নজর দিয়ে নয়, দরদ ভরা দৃষ্টি দিয়েছে। দেখো আমার এই বুকের মাঝখানে ছিল জান, জানের মাঝখানে ছিল দরদ, দরদের বন্ধনে আবদ্ধ ছিল হতভাগ্য আজগর ভাই। তাকে হারিয়ে, তাকে কারারুদ্ধ করে, তাকে জীবন থেকে দূরে ছড়িয়ে দিয়ে চিনি বদর কাবার হয়ে উঠেছে গজব বর্ষা মুবারক। সিদি বাদর খা, তোমারও যদি দরদ মাখানো দিল থাকতো তাহলে তুমিও দেখতে পেতে এই নাদিরার বুকের মাঝখানে ছিল কলিজা, সেই কলিজার মাঝখানে ছিল বেহেশত, বেহেশতের মাঝখানে ছিল মহাব্বত। সেই মহাব্বতকে এনকার করে আমার দিলের পাপিয়া গলা টিপে খুন করে গেছে তোমার ওই ভাই আজগর। সেই আজগর, যে আজগর আমাকে করেছে বেশরম, বেইজ্জত, বেইনসাফ নাদিরা বেগম। চেঁচিও না গফুর ভাই, চেঁচিও না, পাড়ার লোক শুনলে বলবে কি আমার হয়েছে যত জ্বালা। অনুসন্ধান পেলে দিদি? না। কোথায় গেল হতচ্ছাড়ি? পান্ডুয়া, পান্ডুয়া? হ্যাঁ, মাসুদ তাকে চুরি করে নিয়ে গেছে। তাকে চুরি করে নিয়ে গেছে। আমার কলিজার টুকরা সলমাকে চুরি করে নিয়ে গেছে। জেলে বিদ্যা ওদের সঙ্গে হাত মিলিয়েছে শয়তান মাসুদকা। মাসুদকার মাথায় বাস পড়ুক। কিন্তু আজগর আলী করেছে কি গুড়াচাঁদ? তার বেগমকে চুরি করে নিয়ে গেছে, সে কথা কি সে জানে? জানে না গফুর ভাই, জানে না। আজগর আলী এসবের কিছুই জানে না। কোথায় কি করছে ছোড়া? সে এখন কারাগারে। কারাগারে? হ্যাঁ, মির্জা ফজল আর তার কন্যা চক্রান্ত করে আজগর আলীকে কারাগারে দিয়েছে। কি বলছেন আপনি? শুধু তাই নয় গুরাছাদ, পান্ডুয়ার চারপাশে জ্বলে উঠেছে সাম্প্রদায়িকতার আগুন। কে করলো এ কাজ? হুজির মির্জা ফজল আর এই শয়তান মাসুদকা। আপনি চাকরি ছেড়ে দিন। ছেড়ে দিলাম। কবর চাষা, মাথা উঁচু করে দাঁড়াও। আমি রহিম ইসলামকে ডাক। ভাঙতে হবে সাম্প্রদায়িকতা। হ্যাঁ, ভাঙতে হবে সাংবাদিকতার লোভক পাহাড়, ভাঙতে হবে পঙ্গু সমাজের বিধিনিষেধের বাতিল, রাজার আন্দোলন আর দেশ সেবা ঘোষণ কাজে
রাতে 7 কোটি বাঙালির ঘুম ভেঙেছে। বাংলার আকাশে আজ মেঘ মুক্তির লগ্ন। চললাম আমি রাজার কাছে, আমার ঘর বাড়ি জমি জমা দিয়ে গেলাম সব মুক্তির ভোটের সময়। রাম রহিম এলে তাদের বলে দিও, রাজা সব দিয়ে গেছে, নিয়ে গেছে শুধু মুখ বসা আলাসার আলো। তারা যেন সাম্রাজ্যতার বাধা কাটিয়ে ভয়ে ভয়ে কণ্ঠ মিলিয়ে তারপরে আমরা ঘোষণা করবো, আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা বাঙালি, রাজপুরি বাঙালি, ভারত আমরা নই তোমরা। মাসুদ কা নুন খাদ্য যার তার সঙ্গে তুমি নির্মুখ হারামে। রকিব, এদের দুজনকে গ্রেপ্তার। জানোয়ার! জিয়ার কাম্বাক চার। ওরে শয়তান! এদেরকে বন্দি করে অন্ধকার কারাগারে রাখবে। এই তোর মাথায় বাজ ভেঙে পড়বে শয়তান! কি বলবো হারামির বাচ্চা, আজ আমার হাত দুটো বাঁধা, তার উপর বয়স হয়েছে, যে মুখে তুই এলো সেদিকে অপমান করলি, আমার কলিজার টুকরা কলমাকে চুরি করে নিয়ে গেলি, আমি সেই হাত আর মুখ আমি তোকে কুত্তা দিয়ে কাটা রক্ত। ভাই, আমার মা! ভয় পেও না বউ, ভয় পেও না। এ বাদন গৌরবের এ দুর্দিন থাকবে না। মেঘ একদিন খাটবে, হতাশায় ভেঙে পড়ে দিও না। মাহমুদপুরের প্রত্যেকটা নরনারীকে দেবুরবা! সৈনিক করে করে তুলো, দেবুরবা! সৈনিক করে করে তুলো, বাবুর ভাই! সৈনিক করে করে তুলো। ওরে কে আছিস? কেউ নেই, নে 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 নে। ওরে